ঠান্ডা পড়েছে রে বোন। চারিদিকে কুয়াশায় ঢাকা, কিচ্ছুটি দেখা যাচ্ছে না। হ্যাঁ রে দিদি, খুব ঠান্ডা লাগছে। মনে হয় এবারের শীতটা গতবারের থেকেও বেশি জাঁকিয়ে পড়েছে। যে হারে শীত পড়েছে তাতে মনে হচ্ছে আমাদের মতো গরিবের এবার খুব কষ্ট হবে গো দিদি। সে কি আর বলতে, বাড়িটার অবস্থাও তো ভালো না। ভাঙা বাড়ির চারদিক দিয়ে বাতাস ঢোকে। বাবা চলে যাওয়ার পর থেকেই তো দিনগুলো আরো কঠিন হয়ে গেল। দিদি, একটা মোটা কাঁথা বা গরম কাপড় থাকলে অন্তত রাতটা শান্তিতে ঘুমানো যেত। জানি রে বোন, কিন্তু কেনার মতো তো ক্ষমতা নেই। রোদ উঠলে দেখব নিতাই দাদা বা জগদীশ দাদার কাছ থেকে পুরনো কিছু চেয়ে নিয়ে আসতে পারি কিনা। এই দিদি, আমার না খুব খিদে পেয়েছে রে। বাড়িতে কিছু আছে? ঠান্ডার জন্য কাজেও যেতে পারছি না রে বোন। তবে আমি ঠিক করেছি, কালকে যতই ঠান্ডা পড়ুক না কেন আমি কাজে যাবই। চাল শেষ হয়ে গেছে, শুকনো মুড়ি আছে, খেয়ে নে রে বোন। প্রতিদিন মুড়ি খেতে ভালো লাগে না রে দিদি। শীত আসায় মানুষ কত পিঠা পুলি খাচ্ছে, আমারও খুব ইচ্ছে করছে খেতে। ঠিক আছে রে বোন, খাওয়াবো, কিন্তু একটু দেরি করতে হবে। জানিসই তো আমাদের অবস্থা কেমন। দিদি, আজ যদি জামাইবাবু থাকতো তাহলে তোকে আর এত কষ্ট করতে হতো না। আমার ভাগ্যটাই খারাপ রে বোন। মা তো সেই ছোটবেলায় মরে গেল, মনেও নেই তার কথা। তারপর বাবাও ছেড়ে চলে গেল আমাকে বিয়ে দেওয়ার পর। বিয়ের 2 বছর পর তোর জামাই বাবুও ছেড়ে চলে গেল। কেবল সূর্যের মুখখানাই দেখা যাচ্ছে। আহা, বলতে বলতেই রোদখানা চড়া হচ্ছে। বেশ ভালোই লাগছে রে ময়না। দিদি, তোমার শালখানা বেশ ভালো, তোমাকে খুব মানিয়েছে। আগে তো দেখিনি, কবে কিনেছো গো? এই শালখানা তোর দাদা আমাকে উপহার দিয়েছে। বাড়িতে এত শীতের কাপড় আছে, তা সত্ত্বেও এনে দিয়েছে। এত করে বলেছি আমার লাগবে না, তবুও আমার কোনো কথাই শোনে না। দাদা তোমাকে অনেক ভালোবাসে গো। এদিকে তোমার ভাইয়ের আবার শখ হয়েছে পিঠা খাবে। জানোই তো শীত আসলে তার উৎসব লেগে যায়। 2 দিন পর পিঠা পুলি মিষ্টান্ন খেতে ইচ্ছে করে তার। আমার ভাইটা খুব পেটুক রে, খেতে যখন ইচ্ছে করছে ওকে একটু করে দিস। যাক, ভালোই হলো তোমরা দুজনেই একসাথে আছো। তা বৌদি, জগদীশ দাদা নেই বাড়িতে? না, তোর দাদা নিতাই 2 দিন হলো শহরে গেছে। তোর মতো তো বসে থাকার মানুষ নয় তারা। দিদি, অনেক ঠান্ডা পড়েছে গো। তোমাদের দুজনের যদি পুরাতন মোটা কাপড় থাকে তাহলে দিও না গো। রাতে ঠান্ডায় একদম ঘুমাতে পারি না। কি বললি? পুরনো? আমাদের বাড়িতে কোনো পুরনো জিনিসপত্র থাকে না, সব দান করে দিই। যাও তো বাপু, সকাল সকাল ভিখিরির মতো চাইতে এসেছে। পরিশ্রম করে কেনা জিনিস তোকে কেন দেব? যা, কাজ করে কিনে নে। দিদি, এদের লজ্জা শরমও কিচ্ছু নেই, মানুষের কাছে শুধু শুধু হাত পাতে। ঠিক আছে গো, আমি চলে যাচ্ছি। কি রে মালতী, সেই কখন থেকে তোকে ডেকে যাচ্ছি। বাড়িতে একটু চালের গুঁড়ো ছিল, মাত্র 2টা রুটি হয়েছে, চল খেয়ে নি। দিদি রে, খুব ঠান্ডা লাগছে, আমি আজকে খেতে পারবো না গো দিদি, তুই খেয়ে নে। কি রে, তোর শরীর খারাপ করলো নাকি? দেখি তো তোর গায়ে হাত দিয়ে। ও মা, তোর তো অনেক জ্বর এসেছে। থাম, এখনই জলপট্টি দিতে হবে। দিদি, আমি বাঁচবো তো? শরীরটা খুব খারাপ লাগছে। এইসব কি বলছিস? তোর কিচ্ছু হবে না রে বোন, আমি আছি। দিদি, খুব শ্বাসকষ্ট হচ্ছে, মনে হয় জ্বর আরো বেড়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। এত করে বলি ঠান্ডা লাগাস না, শুনলি না আমার কথা? দিদি, কিছু একটা কর রে, আমার খুব কষ্ট হচ্ছে গো দিদি। মা গো, নিয়তির শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। কালকের মধ্যেই ওকে ডাক্তার দেখানো জরুরি, কিন্তু এত তাড়াতাড়ি টাকা কোথায় পাবো আমি? দিদি শোন, তুই একবার নিতাই দাদা
আর জগদীশ দাদার কাছে যা, দেখ ওরা কিছু সাহায্য করতে পারে কিনা। ওদের বউরা খুব হিংসুটে রে বোন, মানুষকে মানুষ মনে করে না। ঠিক আছে, আমি শেষ চেষ্টা করব। যদি কিছু না দেয় তাহলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। ও বৌদি, সন্ধ্যা বৌদি, একটু দরজাটা খোলো গো। ও তুই এত রাতে কি করতে এসেছিস? এত রাতে আবার কি চাই? তোর দাদার খুব মাথা ধরেছে, একটু আগে শহর থেকে ফিরেছে, কাল সকালে আসিস তো। বৌদি, নিয়তির শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, অনেক জ্বর আর শ্বাসকষ্ট হচ্ছে। আমার কাছে ডাক্তার দেখানোর মতো টাকা নেই। দাদাকে একটু বলো না, যদি কিছু টাকা ধার দেয় আমি কাজ করে শোধ করে দেব। ধার? রাতে বেলা টাকা ধার চাইতে এসেছিস? তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই রে? রাতের বেলা মানুষের বাড়িতে ধার চাইতে নেই সেটা আমি জানি, কিন্তু ওর যে খুব শরীর খারাপ করেছে, টাকার ব্যবস্থা করতে পারলে রাতেই ডাক্তার বাবুকে ডাক দিতাম। তোর দাদার কাছে এক পয়সাও নেই, আর থাকলেও তোকে দেওয়ার জন্য নয়। তোর বোনের অসুখ করেছে, তাতে আমার কি? যা এখান থেকে। দিদি গো, তোমার পায়ে ধরি, একটু আমাদের দিকে দেখো। আমি সারা বছর তোমাদের বাড়িতে কাজ করব, বিনিময়ে তুমি টাকা ধার দাও। শোন, আমাদের কাছে এখন 1 টাকাও নেই। বেশি চিৎকার করিস না, তোর দাদা আবার উঠে যেতে পারে। কি গো, পিঠা কেমন হয়েছে? কিছু বললে না তো। অসাধারণ হয়েছে। তোমার পিঠা ভালো তো হবেই, এটা আবার বলতে হয়? আহা, কি দুর্দান্ত পিঠে বানিয়েছো তুমি গো। এত সকালবেলা কি করতে এসেছিস? দেখছিস না উনি খাচ্ছে? যা তো, পরে আসিস। আমি রাতেই আসতে চেয়েছিলাম দাদা, কিন্তু তুমি আর জগদীশ দাদা রাতে বাড়িতে ফিরেছো, তাই তোমাদেরকে ডেকে বিরক্ত করিনি। কিছু হয়েছে কি মিনতি তোর? বল তো দেখি, তোকে সাহায্য করতে পারি কিনা। দাদা, আমার ছোট বোনটা কাল রাত থেকে অনেক অসুস্থ, টাকার অভাবে ডাক্তার বাবুকে দেখাতে পারছি না। যদি কিছু টাকা ধার দিতে, সারা জীবন তোমাদের বাড়িতে কাজ করে শোধ করে দিতাম। কত টাকা লাগবে তোর? আমি তোকে সাহায্য করতে পারি, কিন্তু দেখিস সময় মতো কিন্তু ফেরত দিতে হবে। কি হচ্ছে এখানে? টাকা ধার দিবে তুমি? কার টাকা? নিজের সংসার চলে না ঠিক মতো, আবার তুমি কিনা টাকা ধার দেবে? তুমি কি পাগল হয়েছে নাকি? আরে ময়না, মিনতির বোনটা অসুস্থ, একটু সাহায্য করলে কি এমন ক্ষতি হবে? ক্ষতি হবে না মানে? টাকা কি গাছে ধরে? তোমাকে বলি, 1 পয়সাও ধার দেওয়া দরকার নেই। আর তুই এখান থেকে যা তো, কোনো টাকা পয়সা নেই আমাদের কাছে। ঠিক আছে দাদা, আমি বুঝতে পেরেছি। দুঃখিত তোমাদের বিরক্ত করার জন্য। বাবা, আজ আমার বাড়িতে কে এসেছে? এ যে মালতী, তুই আমার বাড়িতে আসিস না, নিশ্চয়ই কোনো দরকারে এসেছিস। কাকিমা, তুমি ঠিকই ধরেছ, খুব বিপদে পড়ে আজ তোমার কাছে এসেছি। কি হয়েছে রে মা? তোদের তো আর্থিক অবস্থা ভালো নয় জানি, কি এমন বিপদ হলো? কাকিমা, নিয়তির শরীরটা কাল রাত থেকে খুব খারাপ, প্রচন্ড জ্বর আর শ্বাসকষ্টও হচ্ছে। ডাক্তার দেখানো খুব দরকার, কিন্তু আমার কাছে একদম টাকা নেই। তুমি আমাকে কিছু দিনের জন্য টাকা ধার দাও। হ্যাঁ দেব, কিন্তু তোর কাছে রাখার মতো কিছু আছে নাকি? আমি তো আর বিনা সুদে টাকা ধার দেই না। হ্যাঁ আছে গো, বাবার শেষ স্মৃতিটুকু। বাবা আমাকে একজোড়া কানের দুল বানিয়ে দিয়েছিল। তুই তোর বাবার শেষ স্মৃতিটুকু নিয়ে এসেছিস? তোর মতো বড় বোন প্রতিটা ঘরে ঘরে হোক। আমার বোনটা যদি বাঁচে তাহলে বাবার আত্মাও শান্তি পাবে। তুমি এটা বন্ধক রাখো, যত তাড়াতাড়ি পারবো তোমার টাকা ফেরত দিয়ে দুলগুলো ছাড়িয়ে নিয়ে যাব। ঠিক আছে, তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে রে, কিন্তু আমার এইটাই ব্যবসা, তাই আমার করার কিচ্ছু নেই। যাই হোক, তুই অল্প পরিমাণে সুদ দিস, তাহলেই হবে। ধন্যবাদ কাকিমা,
তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তাহলে আসি গো কাকিমা, বোনটা অনেক অসুস্থ। ডাক্তারবাবু, দেখুন না, কাল রাত থেকে জ্বর আর শ্বাসকষ্ট। হ্যাঁ, বেশ ভালোই জ্বর এসেছে। ঠান্ডার কারণে শ্বাসকষ্টটা বেড়ে গেছে, বুঝলে তো মিনতি। আমার কথা শুনতেই চায় না। এত বলি বাইরে ঘুরিস না ঠান্ডায়। না, ও ঘুরবে। কে শুনে কার কথা? চিন্তার কোনো কারণ নেই, আমি কিছু ওষুধ দিচ্ছি, ভালো হয়ে যাবে। ঠান্ডার কারণে এমনটা হয়েছে। তাহলে আমি এখন আসি। ধন্যবাদ ডাক্তারবাবু। দিদি, তুই টাকা কোথায় পেলি? ঘরে তো এক কানা করিও ছিল না। নিতাই দাদা আর জগদীশ দাদা তো তোকে সাহায্য করলো না। হ্যাঁ রে, ওদের বউ আমাকে টাকা দিতে দেয়নি। শেষ পর্যন্ত আমি কিরণ কাকিমার কাছে গিয়েছিলাম। বাবার শেষ স্মৃতিটা বন্ধক রেখে এসেছি। শেষ পর্যন্ত তুই বাবার স্মৃতিটা রেখে আসলি। আমরা টাকা না দিতে পারলে ওটাও তো হাতছাড়া হয়ে যাবে। দিদি, একটা কথা বলি, তুই একটা কিছু ব্যবসা দে। বেশ খানিকটা টাকা বেঁচে গেছে। এত অল্প পুঁজিতে কিসের ব্যবসা দেব রে? আমার মাথায় তো কোনো বুদ্ধিই আসছে না। শীত তো এসেই গেছে, তুই বরং একটা চায়ের দোকান দে। এই শীতে মানুষ গরম গরম চায়ের জন্য ভিড় করবে। তাতে যা লাভ হবে, আমরা ধীরে ধীরে টাকা জমিয়ে বাবার জিনিস ফিরিয়ে নিয়ে আসব। তুই ঠিকই বলেছিস, ঠান্ডায় সবার গরম কিছু চাই। অল্প হলেও তো লাভ হবে। চালের গুঁড়া কেনা আছে, আর বাকি টাকা দিয়ে চায়ের সরঞ্জাম জোগাড় করে কাল থেকে দোকানটা খুলে ফেলবো। দিদি, আরো গরম জল বসিয়ে দি। চা শেষের দিকে, অনেক লোক আসছে। হ্যাঁ রে বোন, বসিয়ে দে। ঠিকভাবেই চললে আমরা কিরণ কাকিমার টাকা শোধ করতে পারবো, আর সংসারটাও ভালোভাবেই চলবে। সকাল থেকে অনেক লোক চা খেয়েছে, ভালোই লাভ হয়েছে বল। দেখিস, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। বিরতি, তাড়াতাড়ি চাটা দে। তোর চায়ের নাম তো সবাই করছে, খেয়ে দেখি কেমন হয়েছে। মিনতি, তোর হাতে ছাড়া যেন অমৃত। এই ঠান্ডায় এক ভার গরম চা না হলে দিনটা শুরুই হয় না। অন্য দোকানের চেয়ে তোর চায়ের আদার গন্ধ আর স্বাদটা যেন বেশি করা। ঠিক বলেছিস, কালকে রাত থেকে যেরকম চা খেয়ে ঠান্ডা পড়েছে, এমন দিনে গরম চা ছাড়া উপায় নেই। তোর আবার চায়ের স্বাদও খুব ভালো বিরতি। এত ভালো চা এই অঞ্চল আর কেউ বানাতে পারবে না। সবই আপনাদের আশীর্বাদ। আপনারা যে এত খুশি হবেন আমি ভাবতেই পারিনি। আপনাদের আশীর্বাদ থাকলে আমরা খুব তাড়াতাড়ি সুখের মুখ দেখতে পারবো। দিদি, চিনি আর দুধের কোটা শেষের দিকে। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। ঠিক আছে রে বোন, আমি কালকেই কিনে আনবো। এইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি এবার বেশি করে কিনে আনবো। তুমি কি জানো যে মিনতি চায়ের দোকান দিয়েছে? ওর এই গরম চা পুরো গ্রামের লোকেরা নাম করছে, ভালোই লাভ হচ্ছে। করুক না লাভ, তাতে আমাদের কি? ও তো ছোট লোক, ওর আবার কিসের ব্যবসা? আর ওর চায়ের গুণগান না করে তোমার দিন চলবে। তুমি তোমার চাটা খেয়ে নাও। আরে গুণগান করছি না, কথাটা ঠিকই বলছি। জাঁকিয়ে পড়া শীতে মিনতির গরম চাটা কিন্তু মন্দ না। দেখবে ভালোই ব্যবসা হবে ওর। ভিকিরির মেয়ে চা বিক্রি করছে, আর সেটা নিয়ে এত প্রশংসা। হায় রে দিনকাল। সন্ধ্যা, এভাবে বলো না গো। একদিন দেখবে ও অনেক বড় হবে, কারণ ওরা জানে কিভাবে সৎ পথে পরিশ্রম করে অনেক বড় হওয়া যায়। শোনো, তোমার এসব গল্প শুনতে আমার মোটেও ভালো লাগে না। তুমি বরং বাজারের তালিকা তৈরি করো আর বাজার করে আনো। হ্যাঁ, এসব গল্প শুনতে তো ভালো লাগবেই না। হ্যাঁ, চোরে না শুনে ধর্মের কাহিনী। আহারে, সেদিন শুধু তোমার জন্য মেয়েটাকে সাহায্য করতে পারলাম না। তুমি কিন্তু যা নয় তাই বলছো। আমার মাথা কিন্তু এবার গরম হয়ে যাচ্ছে। ঝগড়া না করতে চাইলে ভালোই ভালোই বাজারে যাও। আজ একটু দোকান করতে বেশ দেরি হয়ে গেল, তাই না বোন? হ্যাঁ রে দিদি, একটু রাত হয়ে গেল। আর একটু হলেই বাড়ি। একদিক থেকে ভালোই হয়েছে, আমাদের বাড়িটা কাছেই। না হলে এত রাত অবধি দোকান করা যেত নাকি? শুনলি কিসের যেন শব্দ হলো? এত রাতে এখানে কে? মনে হয় কে যেন ডাকছে। দিদি, আমার খুব ভয় করছে।
এদিকে তো গভীর জঙ্গল, চল না তাড়াতাড়ি বাড়ি যাই। দাঁড়া রে, শব্দটা যেন পরিচিত মনে হচ্ছে। কেউ মনে হয় বিপদে পড়েছে। জগদীশ দাদা, আরে ও জগদীশ দাদা, তোমার কি হলো? হ্যাঁ, জলদি চোখ খোলো। ও উফ, এত রাতে কি করি এখন? কেউ কি আছে পাশে? নিতাই দাদা, আরে কি হয়েছে দাদা? তোমার এমন অবস্থা কেন? মিনতি, তোরা ভাগ্যিস তোরা এলি রে। সাপ কামড়েছে জগদীশ দাদাকে। আমরা কাজ থেকে ফিরছিলাম, হঠাৎ এই কাণ্ডটা ঘটে গেল। এখন কি করি, মাথায় কোনো বুদ্ধি আসছে না। এক্ষুনি পা শক্ত করে বাঁধতে হবে, যেন পুরো শরীরে বিষ ছড়িয়ে না পড়ে। বেশিক্ষণ জগদীশ দাদাকে এইভাবে ফেলে রাখা যাবে না। দাঁত দিয়ে কামড়ে জায়গাটা ছিঁড়ে দিয়ে বিষ টেনে বের করতে হবে, তাইলে ঠিক হয়ে যাবে। কিন্তু দিদি, তোর মুখে বিষ গেলে তোর যদি কিছু হয়? কিছু হবে না রে বোন, উপরওয়ালার প্রতি ভরসা রাখ। বাবা আমাকে ছোটবেলায় শিখিয়ে দিয়ে গেছে সাপ কামড়ালে কিভাবে কি করতে হয়। তোকে অনেক অনেক ধন্যবাদ। তোর জন্যই জগদীশ দাদা তার প্রাণ ফিরে পেল। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না, মানুষ তো মানুষের জন্যই। তুমি দাদাকে বাড়ি নিয়ে গিয়ে কাল একটা ডাক্তার বাবুকে দেখিও, আর কোনো ভয় নেই। উফ, কি ভীষণ ঠান্ডা, শ্বাস নিতে পারছি না যে। ঠান্ডায় বুকটা যেন জমে আসছে, মাথাটাও ঘুরে আসছে। কেউ কি কোথাও আছো গো? নিতাই দাদার বাড়িতে নিতাই দাদা নেই, আর বৌদি ওভাবে কাকে ডাকছে? কারো কোনো ক্ষতি হয়নি তো? যাই ভিতর গিয়ে দেখি। মালতী, তুই এসেছিস? আমি মনে হয় বাঁচবো না গো, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। বৌদি, কি হয়েছে তোমার? এ কি, তোমার মুখ তো একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, এইভাবে হাঁপাচ্ছ কেন? হঠাৎ ঠান্ডায় যেন বুকের উপর কেউ পাথর চাপা দিয়েছে, দম আটকে আসছে। নিয়তি, তোর দাদাও বাড়িতে নেই। ভয় পেও না বৌদি, কিচ্ছু হবে না তোমার। এই তো আমি এসে গেছি। কাল রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি, আজ সকালে উঠে দেখি এই দশা। দম নিতে পারছি না গো। মিনতি, তুই কি পারবি একটু ডাক্তার বাবুকে ডেকে আনতে? হ্যাঁ গো, কেন পারবো না। তুমি একটু দেরি করো, আমি 10 মিনিটের মধ্যে ডাক্তার বাবুকে ডেকে আনছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমার খুব কষ্ট হচ্ছে। বৌদি, আমি এসে গেছি। ডাক্তার বাবুর বাড়িতে যেতে হয়নি, ডাক্তার বাবু তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ডাক্তার বাবু, তাড়াতাড়ি দেখুন তো বৌদির কি হয়েছে। ভয়ের কিছু নেই মিনতি, কিন্তু ঠান্ডার জন্য হাঁপানিটা খুব বেড়ে গেছে। কিছু ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াতে হবে। একদম ঠান্ডা লাগতে দেওয়া চলবে না, মানে এই ওষুধটা এখনই খেয়ে নিন। হ্যাঁ বৌদি, খেয়ে নাও ওষুধটা, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। তোকে সেদিন সাহায্য করিনি, আর আজ তুই আমাকে সাহায্য করলি। তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। মিতালি, ও মিতালি, কোথায় তুই? তুই কি বাড়ি আছিস? এ কি দেখছি, বৌদিরা এই গরিবের বাড়িতে হঠাৎ করে? আমার তো সৌভাগ্য। এসো গো বৌদি, ভিতরে এসো। তোর দাদা তোর জন্য আর নিয়তির জন্য শীতের নতুন কাপড় কিনে নিয়ে এসেছে, সেটাই দিতে আসলাম। আর শোন, সকালে চায়ের দোকানে বিক্রির জন্য আমরা তোকে কিছুটা দুধ আর চিনি দিতে এসেছি। এই নে ধর। আমাদের ক্ষমা করে দে রে বোন, আমরা তোর বিপদে সাহায্য করিনি। এইসবের কি দরকার ছিল গো? আর বৌদি, তোমরা এভাবে বলছো কেন? মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তো কর্তব্য। আমি কিছু মনে করিনি ওইসব নিয়ে। আমরা অহংকারে অন্ধ হয়েছিলাম রে। তুই সেদিন না থাকলে তোর দাদা বাঁচতো না, আর তুই আমাকেও সারিয়ে তুললি। ওই যে বললাম না বৌদি, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য। মানুষকে যে দেখে উপরওয়ালা তাকে দেখে। আমার সংসারটা এখন ভালোই চলছে, কিছুদিন গেলে কিরণ কাকিমার ঋণটা শোধ করে দিতে পারবো। তুই আমাদের চোখ খুলে দিয়েছিস রে। আর শোন, কালকে আমাদের বাড়িতে তোদের নিমন্ত্রণ।
জানিস তো তোর দাদা 2 দিন পর পর পিঠা খাওয়ার ইচ্ছা করে। কিন্তু দিদি আমার দোকানে যে এখন অনেক ভিড়, দোকান ছেড়ে কোথাও যেতে পারবো না। তুই না গেলে তোর দাদা অনেক রাগ করবে রে। চল না রে বোন। আচ্ছা তুই না হলে রাতে আসিস, তোর দাদা তোদেরকে বাড়ি পৌঁছে দেবে। কালকের দিনটা আমরা 3 পরিবারে আনন্দে কাটাবো। ঠিক আছে বৌদি, আমি যাব। আমি আর বোন দোকান শেষ করে চলে যাব। কে রে ময়না, কোথায় গেলি? মিনতি আর নিয়তি চলে এসেছে। বস মিনতি, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। পিঠার গন্ধ পুরো বাড়ি ছড়িয়ে গেছে গো। গন্ধে তো প্রাণটা জুড়িয়ে গেল। না জানি খেতে আরো কত সুন্দর হয়েছে। আরে মিনতি, নিয়তি, তোরা এলি বলে আজকে উৎসবটা সম্পূর্ণ হলো রে। আজকে আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করব। জগদীশ দাদা বৌদি সেই কখন এসেছে, তোরা একটু সকালে আসতে পারলি না? কি করব আর দাদা, দোকানে খুব ভিড় ছিল, সবাই গরম চায়ের জন্য অপেক্ষা করছিল। তবে কথা যখন দিয়েছি, রাতে দোকান বন্ধ করেই চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, ময়না আর সন্ধ্যা বৌদি তোদের জন্য নানান রকম পিঠে তৈরি করেছে। দিদি দেখো কত পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা। আমার তো দেখে জিভে জল চলে আসছে। এই নে নিয়তি, প্রথমে এই ভাপা পিঠাটা খা, বৌদি খুব ভালো বানিয়েছে। নিয়তি তুইও নে। বাহ, খুব সুন্দর হয়েছে, একদম অমৃত। অনেকদিন ধরে পিঠা খাওয়ার জন্য বোনটা বায়না করছিল, ভালোই হলো। আমাদের ক্ষমা করে দিস রে মিনতি, সত্যি আমাদের চোখ খুলে গেল। অহংকার আর সম্পদের গরম আমাদের দৃষ্টি কেড়ে নিয়েছিল। হ্যাঁ রে মিনতি, তোর কাছে আমরা খুব লজ্জিত। তোর আর তোর বোনকে সেদিন আমরা সাহায্য করিনি, অথচ যখন আমাদের বিপদ এলো তুই সাহায্যের হাতটা বাড়িয়ে দিলি। উফ, তোমরা কি এইসব নিয়ে পড়ে থাকবে? পিঠা যে ঠান্ডা হয়ে যাচ্ছে, থামো, আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি।